64 সংশোধনী এনে নতুন অর্থ বছরের বাজেট পাস। বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে মুদ্রানীতি ঘোষণা। মানবতা বিরোধী অপরাধে ইনুর 10 বছর কারাদণ্ড। জুলাই হত্যায় সরাসরি সম্পৃক্ততা মেলেনি, রায়ে পর্যবেক্ষণ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার দ্বন্দ্বে টানা 3 দিন সংঘর্ষ, আহত শতাধিক, ভাঙচুর, লুটপাট। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেশ বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের। তার শূন্যতা পূরণ হবার নয় বলছেন গুণীজনেরা। বাংলাদেশের সমাজ রাজনীতি তাকে সেইভাবে বুঝতে পারেনি। একটা কথা বললেই যেন বুঝে ফেলা, এটা মুস্তাফা মনোয়ার ছাড়া আর খুব বিরল। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। আমি শাহনাজ শারিয়ার। 64 সংশোধনী এনে সংসদে পাশ হলো 2026-27 অর্থ বছরের বাজেট। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ এবং খুচরা ব্যবসায়ীদের উপর আগাম কর আরোপের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। শর্ত সাপেক্ষে কর্পোরেট কর 2.5% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এইসব পরিবর্তন। 9,38,000 কোটি টাকার বাজেট বুধবার থেকে কার্যকর হচ্ছে। আপনাকে ধন্যবাদ। প্রায় এক মাসের আলোচনা বিতর্ক শেষে জাতীয় সংসদে পাশ হল 2026-27 অর্থ বছরের বাজেট, যেখানে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকায় বৃদ্ধি, কিছু ক্ষেত্রে কর ছাড়, ব্যাংক হিসেবে টিআইএন নয়, কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেয়া সহ আনা হয় 64টি সংশোধনী। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ। যদিও আকার থাকছে প্রস্তাবিত 9,38,000 কোটি টাকায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যা সংসদে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই দিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদে। এবারের বাজেটে 59টি মঞ্জুরি দাবিতে 36টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে 1,343টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের 43 জন সংসদ সদস্য, যা সরাসরি কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। বাজেটে 6.5% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। 7 জুলাই 2026 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বাজেটকে অপরিকল্পিত ও অস্বচ্ছ উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধী দল। পাশাপাশি ব্যাংক খাতের বিদ্যমান সংকট বাজেট বাস্তবায়নে বড় অন্তরায় বলে মনে করে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে প্রতিক্রিয়াতে এসব জানিয়েছেন সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে, সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে 1,12,000 কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে, যেখানে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে 6.8% নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী বেসরকারি খাতের বিনিয়োগে খরা দীর্ঘদিনের, সাথে উচ্চ মূল্যস্ফীতি। দেশের সামষ্টিক অর্থনীতির এই চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হলো নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মুস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই রূপরেখা তুলে ধরেন, যেখানে স্পষ্ট বার্তা আপাতত বাজার থেকে তারল্য কমানোর সংকোচনমূলক নীতিতেই হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রসেসটা শেষ করতে করতে আমাদের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা সাধারণ মানুষের নাবিশ্বাসের কারণ। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের মতোই কঠোর অবস্থানে থেকে নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যবসা বাণিজ্য গতি ফেরাতে এবং ঋণের ব্যয় কমাতে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড 4% সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থাকলেও বাস্তবে তা নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতা সামনে রেখে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছে 6.8%। কমানো হয়েছে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রাও। ডিসেম্বর নাগাদ প্রায় 7%-এর কাছাকাছি এবং জুন নাগাদ এটা 8%-এর কাছাকাছি আসবে। তো আমরা মনে করি যদি 8%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। এ সময় ব্যাংক খাতের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন গভর্নর। খেলাপি ঋণ আদায়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে ইসলামী ব্যাংক প্রসঙ্গ, যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি গভর্নর মুস্তাকুর রহমান। আমি সবাইকে রিকোয়েস্ট করব স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 30 বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। তবে তাকে সাজা খাটতে হবে 10 বছর। এমন রায়ে খুশি হতে পারেনি প্রসিকিউশন ও আসামি পক্ষের কেউই। দুপক্ষই আপিলের কথা জানিয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, জুলাই হত্যায় ইনুর সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিতেন হাসানুল হক ইনু, যার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে কারাগার থেকে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, অনেকটাই হাস্যোজ্জ্বল ছিলেন ইনু। এজলাসে তোলার সময় হাত না ধরতে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তিনি। রায়ের শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, গুলি করে সরাসরি হত্যার প্রমাণ মেলেনি জাসদ সভাপতির বিরুদ্ধে, তাই খালাস দেয়া হয় 5 অভিযোগ থেকে। বাকি 3টির প্রতিটিতে ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় 10 বছর করে জেল দেন ট্রাইব্যুনাল। জানান একসাথে চলবে 3টি সাজা, ফলে কারাগারে থাকতে হবে সব মিলিয়ে 10 বছর। হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ট্রাইব্যুনালের এই রায়ে অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে, প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এ রায়কে ফরমায়েশি বলে দাবি হাসানুল হক ইনুর। তার স্ত্রী জানান, সাজার বিরুদ্ধে আপিলে যাবেন তারা। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি 6ষ্ঠ রায়। তবে ইনুই একমাত্র আসামি যার আলাদা বিচার হলো। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এবার জানাবো অন্যান্য খবর।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার দ্বন্দ্বে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। পুলিশ জানায় সূর্যকান্তি গ্রামের মোশাররফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদিম মিয়া আলালো আশিকের কাছে পাটে বিক্রির লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপক্ষের সংঘর্ষ হয়, এতে মারা যান খাদিম মিয়া। এর জেরে পরদিনও সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। সবশেষ মঙ্গলবারে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে। এখানে 3 দিন যাবত ঝগড়া চলতেছে, 3 দিন যেন রণক্ষেত্রে পরিণত হচ্ছে। বাজারের একটা দোকানপাটও নাই, ঝগড়া চলতেছে। প্রশাসন এরকম কিলিগা আমাদের অবস্থা বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশের বাড়ি ঘর লুট করে লেগেছে। আমরা দুপক্ষকে বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব।